একটা সামান্য ম্যাথ কাটার জন্য আপনি আমায় এভাবে বললেন? আমার ওই চ্যাপ্টারের প্রবলেম বুঝি না আমি। ভাইয়াকে বলেছিলাম বোঝানোর জন্য, কিন্তু তারও সময় নেই। আমি কালকেই ভার্সিটি যেয়ে নিবিড়ের থেকে বুঝে নিব। সব ম্যাথ পেরে পরীক্ষায় ভালো করে দেখিয়ে দিব সবাইকে। রাগে অপমানে জ্বলে উঠে বলে দেয় রাহিতা। এতক্ষণ রাহিতার কথায় মজা পেলেও নিবিড়ের নাম শুনে চোখ সরু হয় স্বপ্নিলের। নিবিড় আবার কে? আমাদের ক্লাসের টপার। আজকে যে ছেলেকে দেখেছিলেন আমাদের সাথে, ও। দুপুরের কথা মনে হতেই মুহূর্তে চোয়াল শক্ত হয়ে ওঠে স্বপ্নিলের। অজানা আক্রোশে মন ক্ষিপ্ত হয়ে ওঠে। সেভাবেই শক্ত গলায় বলে, অযথা মানুষের সাথে রাস্তাঘাটে গল্প করো দেখেই তো এই অবস্থা। ওই টাইমটুকু পড়াশোনায় দিলে এতদিন তুমিও টপ করতা। এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। কি শুরু করেছেন আপনি? আমার একদম ভালো লাগছে না। তেজি গলায় ক্লান্ত সুরে বলে রাহিতা। এবার স্বপ্নিল থামে। হয়তো এর বেশি কিছু বললে রাহিতা কষ্ট পাবে। বিছানায় শুতে শুতে কাট গলায় বলে, এসব বাদ দাও। তোমার ভাই ফোন দিয়েছিল, আমাকে হেল্প করতে বলেছে তোমায়। কাল থেকে তাড়াতাড়ি আসবো অফিস থেকে, আর আমি তোমাকে পড়াবো সন্ধ্যায়। বন্ধুদের সাথে পড়তে গেলে পড়াশোনা হয় কি হয় না সেটা আমরাও জানি, তাই সব ফাঁকিবাজি ধান্দা ছাড়ো। কাল থেকে আমার কাছেই পড়বা, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এখন ঘুমাতে আসো। স্বপ্নিলের কথায় রাগ ভুলে চমকে উঠে রাহিতা। সে ওকে পড়াবে এজন্যে তাড়াতাড়ি আসবে? ওর ভাইয়া কি সত্যি এটা বলেছে ওকে? পরক্ষণে ভাবল নিশ্চয়ই বলেছে, নয়তো স্বপ্নিল কেন বলতো? সে তো আর নিজে থেকে ওর সাথে সময় কাটাতে চাইবে না নিশ্চয়। তাই আর কিছু না ভেবে চুপচাপ টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল রাহিতা। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। অথচ ওর পাশে শুয়ে থাকা স্বপ্নিল অনেকক্ষণ নড়াচড়া করেও ঘুমোতে পারল না। কেননা নিজের আচরণে সে নিজেই অবাক। রৌনক ওকে একটাবারও বলেনি রাহিতাকে হেল্প করতে, অথচ স্বপ্নিল কিনা কত সাবলীলভাবেই এ মিথ্যে বলে দিল। রাহিতা অন্য কারো হেল্প নিবে শোনার পর নিজের অজান্তেই ওর মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। কিন্তু কেন? পরের দিন সকাল। যথারীতি স্বপ্নিলের আগে ঘুম ভাঙে রাহিতার। আর মোড়া ভেঙে উঠে বসতেই নিজের পাশে ঘুমন্ত স্বপ্নিলের দিকে চোখ যায় তার। এক হাতে বালিশ জড়িয়ে উবুর হয়ে শুয়ে আছে সে। সামনের কয়েকটা বড় চুল এগিয়ে এসে কপালের উপর নির্বিঘ্নে খেলা করছে। টি শার্ট উপরে উঠে হলদেটে ফর্সা বাহু দৃশ্যমান। ভীষণ আদুরে লাগছে ওকে। সদ্য ঘুম ভেঙে চোখের সামনে এহেন পুরুষালী সৌন্দর্য দেখে মনে মনে বিমোহিত হয় রাহিতা। আরও একবার প্রেমে পড়ে তার স্বপ্ন পুরুষের। ঘোরের মাঝেই হাত এগিয়ে কপালের উপর থেকে চুল সরিয়ে দিতে চায়। পর মুহূর্তেই কি যেন ভেবে হুট করে হাত গুটিয়ে নেয়। স্বপ্নিলের গায়ের উপর কাঁথা ভালোভাবে টেনে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রুম ছেড়ে নিচে নামতেই শাশুড়ির সাথে দেখা মেলে তার। সোফায় বসে কোরআন শরীফ পড়ছিলেন দিলারা বেগম। তাকে দেখে রাহিতা মুচকি হেসে তার পাশের সোফায় বসে পড়ে। আরও কিছুক্ষণ সময় নিয়ে পবিত্র গ্রন্থের কোরআন তালাওয়াত শেষ করেন তিনি। এরপর সামনে বসা রাহিতাকে হাসি উপহার দিয়ে বলেন, ঘুম হয়েছে রাহি? কাল তো অনেক রাত পর্যন্ত পড়েছিস। হ্যাঁ মা, হয়েছে ঘুম। পরীক্ষা একদম হাতের কাছেই, তাই পড়ছি মন দিয়ে। বিয়ের কদিনে বেশ কিছু টপিক জমে গিয়েছে, সেগুলোই পড়ছিলাম। ভালো মতো লেখাপড়া কর, তারপর বল তোর মন ভালো হয়েছে। মানে আমার আবার কি হবে? দেখ রাহি, লুকিয়ে লাভ নেই। আমি কাল খেয়াল করেছি তোর আচরণ। তোর যে মন খারাপ ছিল তা স্পষ্ট বুঝেছিলাম, কিন্তু পরে তোর চুপচাপ থাকা দেখে আর ইচ্ছে করেই জিজ্ঞাসা করিনি। এবার বল, আমার হতচ্ছাড়াটা আবার কি করেছে? শাশুড়ির কথার ধরনে হাসি পেল রাহিতার। মনে মনে ভাবে সে একাই বুঝি কপাল করে এমন এক শাশুড়ি পেয়েছে যে সব সময় নিজের ছেলের আগে ছেলের বউয়ের কথা ভাবেন। ওনার অগোচরে তার ছেলে ওর সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা জানার জন্য তটস্থ থাকেন। এমন কিছুই হয়নি মা, আপনি চিন্তা করবেন না। আমার বাসার কথা মনে পড়ছিল, তাই একটু মন খারাপ ছিল। উনি কিছুই করেননি। ও, এই ব্যাপার? এর জন্য আমার বৌমার মন খারাপ? তুই ভার্সিটি থেকে আয়, চল আজকেই তোকে নিয়ে
তোর মার বাসা থেকে ঘুরে আসি। এমন ছোটোখাটো কারণে আমার একমাত্র পুত্রবধূর চোখের পানি আমি পড়তেই দেব? শাশুড়ির কথাগুলো শুনে একরাশ ভালো লাগায় ছেয়ে গেল ওর অন্তর। এমন মায়ের মতো শাশুড়ি পেয়ে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হলো তার। মুহূর্তেই স্বপ্নিলের উপর করা অভিমান ভুলে গেল সে। প্রফুল্ল চিত্তে বলল, আপনি আমায় অনেক ভালোবাসেন, তাই না মা? এটাও কি তোকে বলে বোঝাতে হবে পাগলি? তুই আর স্বামী দুইজনই আমার মেয়ে। রাহিতার গালে হাত রেখে বললেন তিনি। খুশিতে আপ্লুত হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরল মেয়েটা। এরপর ওনার তাড়া পেয়ে স্বপ্নিলকে ডাকার জন্য উপরে গেল সে। এরপর তড়িগড়ি করে ব্রেকফাস্ট সেরে যথারীতি ভার্সিটি ও অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল দুজনে। ভার্সিটির সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে। সেদিক চেয়ে রাহিতা গাড়ি থেকে নামতে যাবে, অমনি বাঁ হাতে ওর ডান হাত চেপে ধরে স্বপ্নিল। হাতে টান পড়ায় বিস্ময় নিয়ে পাশ ফিরতেই শুনে, কি বলেছি মনে থাকবে তো? কিসের কথা বলছেন? অযথাই কারোর সাথে পড়া বোঝানোর নামে যেন আড্ডা না দেয়া হয়। ক্লাস শেষে সুন্দর মতো বাসায় চলে আসবা, মনে থাকে যেন। দেখো আমাকে একদম রাগাবা না রাহি। এই সামান্য বিষয় আপনি রাখবেনই বা কেন, সেটাই তো বুঝলাম না। আমি যার থেকে ইচ্ছা পড়া বুঝে নেব, ইচ্ছা মতো আড্ডা দেব, এতে আপনার কি সমস্যা? আপনি কেন নিষেধ করছেন আমায়? জানি না, তাছাড়াও এত কিছুর উত্তর দিতে পারবো না। যা বলছি সেটা করবে ভালো মতো। বাই দ্য ওয়ে, আজ নাকি মায়ের সাথে তোমাদের বাসায় বেড়াতে যাবে শুনলাম। জি, বাসায় যাব। আর একটা কথা, ভাইয়ার সাথে দেখা হবে আমার। ও আজ বাসায় আছে, ওর থেকেই পড়া বুঝে নিয়ে আসব। আপনার আর কষ্ট করে পড়াতে হবে না আমায়। এত বেশি কথা বলছো কেন রাহি? আমি কি একবার বলেছি আমার কষ্ট হবে? আপনি না বললেও আমি তো বুঝি নাকি, সব কথা কি মুখে বলতে হয়? নেহাত ভাইয়া বলেছে দেখি তো আপনি বাধ্য হয়ে পড়াচ্ছেন আমায়, নয়তো আপনি রেস্ট নেন ওই সময়। আমি ভাইয়াকে ম্যানেজ করে নেব, কোনো অসুবিধা নেই। আর মনে না থাকলে? ওর কথায় বিরক্ত হয় স্বপ্নিল। মেয়েটা এত বেশি বুঝে কেন? সে কি বলেছে ওর কষ্ট হবে পড়াতে? বরং রাহিতাকে কে বুঝাবে আজকাল স্বপ্নিলের ওর সাথে সময় কাটাতে ভালো লাগে, ওর সাথে ঝগড়ার বাহানায় কথা বলতেও ভাল লাগে। একই সাথে মনে জাগে শঙ্কা, রাহিতা যদি রৌনককে জিজ্ঞেস করে ও স্বপ্নিলকে পড়াতে বলেছে কিনা, তখন রৌনক যদি অস্বীকার করে, তাহলে তো স্বপ্নিল ধরা পড়ে যাবে। রাহিতা জানতে পারবে ওর ভাই ওকে পড়াতে বলেনি, বরং স্বপ্নিল নিজে থেকেই পড়াতে চেয়েছে ওকে। বিষয়টা লজ্জাজনক হবে। তাই তো আঁকপাঁচ না ভেবেই স্বপ্নিল জোরে সোরে বলে বসে, খুব বোঝা শিখে গেছো, হ্যাঁ? এত কিছু করতে হবে না, বুঝছো? আর কথা না বাড়িয়ে চুপচাপ এখন নামো, তোমার ক্লাসের জন্য লেট হবে আবার। এতক্ষণ চুপ থাকলেও নামার কথা শুনে আর চোখে ওর দিক তাকিয়ে ইতস্ততভাবে রাহিতা বলে, নামবো তো, হাতটা আগে ছাড়ুন। চমকে উঠে ওর দিক তাকিয়ে আরেকবার নিজেদের হাতের দিকে তাকায় স্বপ্নিল। কথার মাঝখানে আলতোভাবে ধরা হাতের বন্ধন কখন যে জোরে সোরে চেপে ধরেছে ও নিজেও বুঝেনি। এখন নিজের করা কাজে খানিকটা অস্বস্তিতে পড়ে সে নিজেও ধীরে সুস্থে ছেড়ে দেয় রাহিতার হাত। স্বপ্নিলকে এভাবে দেখে আনমনে হাসে রাহিতা। অতপর নেমে যায় নিঃশব্দে গাড়ি থেকে। ভার্সিটির গেটের সামনে যেতেই নিবিড়ের সাথে দেখা হয় রাহিতার। ওকে দেখে হাস্যোজ্জ্বলভাবে কুশল বিনিময় করে নিবিড়। ইতস্তত রাহিতা নিজেও জোরপূর্বক হাসি বিনিময় করে। দুজন টুকটাক কথা বলে ভার্সিটির ভেতর ঢোকার আগ মুহূর্তেই টুং করে ফোনে মেসেজ আসে রাহিতার। স্ক্রিনে স্বপ্নিলের নাম দেখে কপালে ভাঁজ পড়ে ওর। মাত্রই না গাড়ি থেকে বের হলো, এখন আবার কি বলছে স্বপ্নিল? ফোনের সাউন্ড কমিয়ে কানের কাছে ফোন ধরতেই স্বপ্নিলের ভারী আওয়াজ কানে ভাসে। আমি মানি আর না মানি তুমি আমার বউ, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তোমার সব কিছুর দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, তাই সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করুক এটা আমার পছন্দ না। খবরদার যদি রৌনককে পড়ার বিষয়ে কিছু বলেছ। এখন রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া বাদ দিয়ে ক্লাসে যাও, আর যেন এসব না দেখি। শুরু থেকে সবকিছু ভালোভাবে বললেও শেষের কথাটা ধমকে বলেছে স্বপ্নিল। যে ধমকে ফোনের এপাশ থেকেই ঈষৎ কেঁপে উঠল রাহিতা। তবে ওর এহেন আচরণের মানে খুঁজে পেল না সে। স্বপ্নিল কদিন ধরে এমন করছে কেন? ওর কি সমস্যা?
সে অন্য কারোর সাথে মেলামেশা করলে তবে কি স্বপ্নিল ওর উপর অধিকার খাটানো শুরু করে দিয়েছে? আনমনেই ভাবে রাহিতা। ভার্সিটির ভেতরে প্রবেশ করার আগে কি মনে করে যেন এক পলক পেছন ফিরে সে। গাড়ি আগের জায়গাতেই আছে, জানালার কাচ নামানো। সেখান হতে শক্ত চোয়ালে স্টিয়ারিং ধরে থাকা স্বপ্নিল স্পষ্ট চোখে পড়ল তার। সেদিক কিছুক্ষণ নির্বোধের মতো তাকিয়ে থাকতেই পুনরায় টুং করে মেসেজ এলো রাহিতার ফোনে। তোমারই হাজব্যান্ড বাসায় আমায় দেখার যথেষ্ট সময় পাবে, কিন্তু এখন ভেতরে না গেলে ক্লাস মিস করবে, যাও। আচমকা স্বপ্নিলের এমন গম্ভীর কণ্ঠে বুকের মাঝে ধক করে ওঠে রাহিতার। স্বপ্নিলটার কি হলো আজ? যে কিনা সদা ওকে বউ হিসেবে মানতে নারাজ ছিল, সে আজ নিজ মুখে স্বীকার করছে ওদের মধ্যকার পবিত্র সম্পর্ক। অদ্ভুত। এসব ভেবেই একটা ঘোরে চলে যায় রাহিতা। কানে বারংবার বাজতে থাকে ওর বলা প্রথম দুটো লাইন। মুহূর্তেই দুগালে ছড়িয়ে পড়ে রক্তিমাভা। টলমলে পায়ে দ্রুত কদমে ঢুকে যায় ভার্সিটির ভেতরে। এদিকে রাহিতাকে ওভাবে থমকাতে দেখে কিছু একটা ভেবে ঠোঁট যুগল বাঁকিয়ে হাসে স্বপ্নিল। আজকাল হুটহাট রাহিতাকে রাগাতে, ওকে চমকে দিতে ওর ভীষণ মজা লাগে, কিন্তু কেন লাগে তা ওর অজানা। তবে সেটাকে বিশেষ পাত্তা দেয় না স্বপ্নিল। সে শুধু জানে রাহিতা ওর কাছে একটা মানসিক প্রশান্তির মতো, দুঃসময়ে পাশে থেকে ভরসার হাত বাড়িয়ে রাখা বন্ধুর মতো। তাই অন্য কিছু ভেবে এই মুহূর্তে ওদের সম্পর্ককে নষ্ট করতে ভয় পায় স্বপ্নিল। আপাতত রাহিতার সাথে খুনসুটিতে মেতে ওঠে। ওর হাত আঁকড়ে ধরে নিজের পুরনো স্বাভাবিক হাস্যোজ্জ্বল জীবনে ফিরে যেতে চায় সে। তাই এক দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না ভেবে সে নিজেও গাড়ি চালিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিসে পৌঁছে কাজে ব্যস্ত হয়ে পড়ে স্বপ্নিল। আজ বাড়ি ফেরার এক অদ্ভুত পিছুটান অনুভব করে সে। তবে অজানা তারায় ব্যস্ত হাতে সব কাজ করতে থাকা স্বপ্নিল বুঝল না তার এই পিছুটানের কারণ। কখন নিজের অজান্তেই ওর অবাধ্য মন অফিস থেকে বাসায় ফিরে রাহিতাকে পুনরায় দেখার অপেক্ষায় থাকে, সে ভাবনা স্বপ্নিলের কাজে ডুবে থাকা মস্তিষ্ক অবধি পৌঁছে না। একান্তে নিভৃতে ওর মনের অগোচরেই লুকিয়ে থাকে। ঘণ্টা দুয়েক টানা পড়াশুনোর পর ক্লান্ত ভঙ্গিমায় পড়ার টেবিল থেকে মাথা তুলে চেয়ারে গায়ে লিয়ে দেয় রাহিতা। মূলত আজ সন্ধ্যায় শাশুড়ির সাথে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর হেলে ধুলে রুমে ঢুকতেই বিছানায় স্বপ্নিলকে বসে থাকতে দেখে সে। স্বপ্নিলের ভাবসাব দেখে মনে হচ্ছিল যেন এতক্ষণ এখানে বসে রাহিতার জন্যেই অপেক্ষা করছিল সে। তাই তো ও ফ্রেশ হয়ে আসা মাত্রই ওকে টেনে নিয়ে পড়ার টেবিলে বসায় স্বপ্নিল। একই সাথে নিজেও আরেকটা চেয়ার টেনে বসে ওর পাশে। কোন কোন জায়গায় রাহিতার বুঝতে অসুবিধে সব শুনে এরপর ওকে বোঝানোর কাজে লেগে পড়ে স্বপ্নিল। স্বপ্নিলের উদ্যোগে ও নিজ প্রচেষ্টায় বেশ ভালোভাবেই ম্যাথগুলো মাথায় ঢুকে রাহিতার। ওকে বুঝতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বই ঘেটে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দাগিয়ে করতে দিয়ে চেয়ার থেকে উঠে স্বপ্নিল। এতক্ষণ বসে বসে সেগুলোই প্র্যাকটিস করছিল রাহিতা। স্বপ্নিল এতক্ষণ রুমেই ছিল, বিছানায় বসে নিজের কাজ করছিল ল্যাপটপে। কিছুক্ষণ আগে উঠে বেরিয়েছে রুম থেকে। এরই মাঝে রাহিতার পড়াও শেষ হয়ে যায়। হাফ ছেড়ে শব্দ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় সে। বারান্দায় দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করছে রাহিতা। এতক্ষণ পড়ার পর মাথা ভার হয়ে এসেছিল যেন। একটা চা বা কফি হলে মন্দ হতো না, আনমনে ভাবে রাহিতা। এরই মাঝে হিমবায়ুর সংস্পর্শে নিমিষেই মনে প্রশান্তি আসে, আবেশে চোখ বুজে যায়। সেভাবে রেলিং ধরে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকে সে। খানিক বাদে পায়ের শব্দ কানে আসতেই চোখ মেলে তাকায় রাহিতা এবং চোখ খুলতেই সামনে বাড়ানো পাশে দাঁড়ানো স্বপ্নিলের সাথে চোখাচোখি হয়। সে নিষ্পলক ওর দিকেই তাকিয়েছিল। আজ স্বপ্নিলের চাহনিতে আলাদা কিছু ছিল, যার দরুন বেশিক্ষণ তাকিয়ে থাকা দায় হয়। মুহূর্তের মাঝে চোখ নামিয়ে নেয় রাহিতা। ঠিক সে সময় ওর মাথা নত হওয়া চোখের সামনে একটি বাড়িয়ে রাখা হাতে কফির মগ ভাসে। স্বপ্নিল ওর দিকে কফির মগ বাড়িয়ে দিয়েছে। চমকে উঠে পুনরায় স্বপ্নিলের দিকে তাকায় রাহিতা। এবার ওর অপর হাতে আরেকটি কফির মগ দেখে সে।
রাহিতাকে তাকাতে দেখে মাথা নাড়িয়ে নিজের হাত থেকে মগটি নিতে ইশারা করে স্বপ্নিল। ধীর হস্তে সে কাপ নিয়ে হালকা হাসে রাহিতা। যে হাসি লক্ষ্য করে ওর দৃষ্টির অগোচরে হাসে স্বপ্নিল নিজেও। ধোঁয়া ওঠা কাপে ছোট ছোট চুমুক দিয়ে কফি পান করছে রাহিতা। স্বাদ একদম পারফেক্ট, যেমনটা ও খায়। আর অদ্ভুতভাবে স্বপ্নিল অজান্তেই ওর জন্য কফি করে এনেছে, এটা ভেবেই মনে মনে একই সাথে বিস্ময় ও ভালো লাগা কাজ করছে ওর। সে কিভাবে বুঝলো ওর কফি খেতে ইচ্ছে করছে? জিজ্ঞেস করবে কি? ভাবতে ভাবতেই আবারও স্বপ্নিলের দিকে তাকায় সে। নিজের কাপে চুমুক দিয়ে দৃষ্টি সামনে রেখে এক মনে রাস্তা দেখছে স্বপ্নিল। নীরবতার অবসান ঘটিয়ে হাসি হাসি মুখে রাহিতা নিজেই প্রশ্ন করে, থ্যাংক ইউ, এটার সত্যিই খুব দরকার ছিল এখন। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার কফি খেতে ইচ্ছা করছিল? অনেকক্ষণ থেকেই তো পড়ছো, স্বাভাবিক মাথা ধরে যাওয়ার কথা। আমার এতক্ষণ ল্যাপটপ চালিয়ে কফির প্রয়োজন ছিল, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। আর চোখে ওর হাসি মুখ প্রত্যক্ষ করে ধীর গলায় জবাব দেয় স্বপ্নিল। ওর জবাবে খানিকটা দমে যায় রাহিতা। তবে কি শুধু নিজের খেতে ইচ্ছে করছিল বলেই সৌজন্যতার খাতিরে ওর জন্য নিয়ে এলো স্বপ্নিল? ওর জন্য চিন্তা করে নয়। এদিকে রাহিতাকে দমে যেতে দেখে মনে মনে হাসে স্বপ্নিল। বস্তুত রাহিতার জন্যই কফি করতে নিচে নেমেছিল সে। এতক্ষণ ধরে পড়ছে মেয়েটা, ওর কফির প্রয়োজন বিধায় স্বপ্নিল সবার চোখ ফাঁকি দিয়ে নিজ হাতে বানিয়ে এনেছে ওর জন্য, একই সাথে নিজের জন্যও বানিয়েছে। কিন্তু স্বপ্নিল জানে রাহিতা কী উত্তর শুনতে চেয়েছিল ওর থেকে, এজন্য ইচ্ছে করেই ওকে জ্বালানোর জন্য কথা ঘুরিয়ে এভাবে বলে সে। কিন্তু আসল কারণ তো শুধু স্বপ্নিল নিজেই জানে। রাহিতাকে চুপ হতে দেখে স্বপ্নিল এবার নিজে কথা বলার উদ্যোগ নেয়। কাপে শেষ চুমুক দিয়ে অবশিষ্ট কফি সাবার করে আগ্রহী ভঙ্গিতে বলে, কেমন হয়েছে বললা না তো? আমি খুব একটা চিনি খাই না, তুমি হয়তো খাও তাই আন্দাজে দিয়েছি। ঠিকঠাক আছে সব? একদমই ভালো হয়নি। প্রতিশোধ নিতে স্বপ্নিলকে রাগানোর জন্যই বলল রাহিতা। ওর কথায় ভ্রু কুঁচকে তাকায় স্বপ্নিল। সে নিজে ঠিকভাবে চেক করে এসেছে, সব ঠিক আছে। খানিক বাদে তার খেয়াল হলো রাহিতা কেন এটা বলল, আর সেটা ভেবেই ঠোঁট বাঁকিয়ে হাসলো স্বপ্নিল। হাত নিজের চুলের মধ্যে চালিয়ে বলল, বুঝতে পারছি তো, এই জন্যই বুঝে এত তাড়াতাড়ি পুরো কাপ সাবার করলে। ধরা পড়ে যে মেয়েকে রাগ দেখাতে চোখ পাকিয়ে তাকায় সে। এক প্রকার জোর করেই নিজের কাপ স্বপ্নিলের হাতে ধরিয়ে দিয়ে চলে আসে বারান্দা থেকে। ওর কাণ্ডে হো হো করে হেসে ওঠে স্বপ্নিল। রাহিতার পিছু পিছু সে নিজেও চলে আসে রুমে। সাইড টেবিলে কাপগুলো রেখে বিছানায় বসে থাকা রাহিতার সামনে গিয়ে বসে। মুখ ফুলিয়ে থাকা রাহিতার দিক চেয়ে মৃদুভাবে হাসে। এভাবে স্বপ্নিলকে হাসতে দেখে এবার আর চুপ করে থাকতে পারে না রাহিতা। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কফি বানাতে পারেন আমি জানতাম না, কবে শিখলেন এসব? ইউনিভার্সিটি থেকেই পারি, প্রয়োজনেই শেখা। এছাড়াও নুডলস সহ টুকিটাকি রান্নাও পারি আমি। ওমা তাই? কখনো বলেননি যে? বিস্মিত সুরে বলে রাহিতা। ওকে চমকাতে দেখে আরেকটু গাঢ় হয় স্বপ্নিলের হাসি। বিছানায় গা এলিয়ে আয়েশ করে বসে বলে, এত অবাক হচ্ছ কেন? রান্না পারাটা কি কোনো অসম্ভব কাজ? তুমি তো জানোই আমি ইউনিভার্সিটি লাইফ থেকে পড়াশোনার পাশাপাশি বিজনেস সামলাচ্ছিলাম। তো একসাথে এত প্রেশার হ্যান্ডেল করে চলা সহজ ছিল না। রাত জাগতে হতো প্রচুর। তখন আমাদের কাজের লোকও ছিল না, আর মা সারাদিন স্বামীর সাথে থাকতো। স্বামী। আর মা সারাদিন স্বামীর সাথে থাকতো। ওর স্কুল কোচিংয়ে যেতে হতো ওর সাথে। এছাড়া বাসার কাজ করে বেশ টায়ার্ড থাকতেন। তাই রাতের বেলা কফি খাওয়ার প্রয়োজন হলে আর ডাকতাম না তাকে, নিজে থেকে শিখে নিই। এরপর কখনো মাঝরাতে ক্ষুধা লাগলে একাই নুডলস বা হাবিজাবি তৈরি করে খেতাম। তবে জানো, প্রথম যেদিন নুডলস তৈরি করতে গেছি ওই দিন কি হয়েছে? কি হয়েছে? চোখে মুখে আগ্রহ নিয়ে বলে রাহিতা। স্বপ্নিল যখনই ওর সাথে নিজের জীবনের কথা শেয়ার করে তখন খুব ভালো লাগে ওর। আজকেও ব্যতিক্রম নয়। ওর আগ্রহ দেখে স্বপ্নিল আবার বলে, একদিন সব কাজ শেষে মাঝরাতে ভার্সিটির অ্যাসাইনমেন্ট করতে বসছি। রাত 2টা কি 3টা হবে। এমন সময় প্রচুর ক্ষুধা লাগছে। মাকে তো জাগাতে পারছিলাম না, আবার না খেয়েও থাকতে পারছিলাম না। ফ্রিজ ঘেটে খাওয়ার মতো বিশেষ কিছু না পাওয়ায় ঠিক করে নুডলস রান্না করব।
তো চুলায় পানি বসানোর জন্য পাতিল খুঁজতে যেয়ে তুল কালাম বাধায় ফেলি। একসাথে কয়েকটা পাতিল পড়ে গিয়ে শব্দ হয়। ওই মাঝরাতে হঠাৎ এমন শব্দ হওয়ায় বাসায় বিড়াল ঢুকেছে মনে করে মা তো ঝাড়ু নিয়ে রান্নাঘরে চলে আসে। কথাগুলো বলার মাঝে উচ্চস্বরে হাসতে লাগলো স্বপ্নিল। হাসির মাঝে আবারও বলল, কেন বিলিভ ইট রাহি, মা আমাকে বিড়াল ভাবছে, লাইক সিরিয়াসলি। কিছুক্ষণ স্বপ্নিলের প্রাণখোলা হাসির দিকে এক ধ্যানে চেয়ে থাকে রাহিতা। হাসির দমকে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর বলিষ্ঠ শরীর। অতঃপর সব ভুলে সে নিজেও হাসিতে যোগ দেয় স্বপ্নিলের সাথে। ওদের দুজনের হাসির মাঝেই হঠাৎ রুমে কিছু পড়ে যাওয়ার শব্দে চমকে উঠে দরজার দিকে তাকালো দুজনে। দরজার সামনে বাড়ির হেল্পিং হ্যান্ড তথা রহিমা খালা দাঁড়িয়ে আছেন। তার এক হাতে খাবারের ট্রে ধরা, নিচে পানির গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে গেছে। সেদিক চেয়ে হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে যায় স্বপ্নিল। ওকে দেখে স্বাভাবিক হয় রাহিতা নিজেও। ঠান্ডা গলায় স্বপ্নিল জিজ্ঞেস করে, এটা কিভাবে পড়লো খালা? মাপ করবেন সাহেব, খালাম্মা আপনাগো জন্যে খাবার পাঠাইতে কইল উপরে। হঠাৎ রুমে ঢুইকা আপনাদের হাসির শব্দ শুনে চমকে গেছি, আর গ্লাসটা হাত ফুসকে পড়ে গেছে নিচে। ভয়ে ভয়ে বললেন মহিলা। সেদিক চেয়ে কিছু একটা ভেবে মুখ আরেকটু গম্ভীর করে স্বপ্নিল বলল, কাজটা তো ঠিক হলো না। জিনিস ভেঙেছো যখন, এখন তোমাকে শাস্তি তো পাইতেই হবে। স্বপ্নিলের এহেন কথায় অবাক হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকায় রাহিতা। এ সামান্য ব্যাপারে শাস্তি? স্বপ্নিলের কি হলো হঠাৎ? রহিমা খালার ভয়ার্ত মুখের দিক চেয়ে ও স্বপ্নিলকে কিছু বলতে যাবে, এর আগে স্বপ্নিল নিজেই বলে, তোমার শাস্তি হচ্ছে সাবধানে কাজগুলো মাটি থেকে পরিষ্কার করে যেয়ে রাতের খাবার খেয়ে নাও। আর আসতে হবে না পরে, আমরা পানি নিয়ে নিব। আর তুমি খাবার খেয়ে মায়ের কাছে যাও। মা খেয়েছে? এতক্ষণে স্বপ্নিলের স্বাভাবিক কথা ও ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাহিতা। হাফ ছেড়ে বাঁচে রহিমা খালাও। খুশিতে গদগদ হয়ে খাবারের ট্রে সাইড টেবিলে রেখে ফ্লোর থেকে কাজগুলো তুলতে তুলতে বলল, আপনি তো এহনি ডরাইয়া দিয়েছিলেন সাহেব। খালাম্মার ঘুম ধরেছে, তাই আগে খাইয়ে শুয়ে পড়ল, আর আপনাগো জন্যে খাবার পাঠাইল। কথা শেষ করে ফ্লোর পরিষ্কার করে চলে গেল রহিমা খালা। তিনি যেতেই ট্রে থেকে রাহিতার প্লেট ওর হাতে দিয়ে স্বপ্নিল ভ্রু নাচিয়ে বলল, কি হলো ম্যাডাম? আপনি পারেনও বটে। স্বপ্নিলের থেকে প্লেট নিয়ে হাসতে হাসতে বলল রাহিতা। অতঃপর হাত ধুয়ে এসে খাওয়ায় মনোযোগ দিল দুজনে। একদিকে স্বপ্নিল চুপচাপ মনোযোগ দিয়ে খাচ্ছে, অপরদিকে রাহিতা ওর কথা ভাবছে। বেশ কিছুদিন ধরে রাহিতা খেয়াল করছে স্বপ্নিল ধীরে ধীরে সবার সাথে আগেরকার ন্যায় স্বাভাবিক আচরণ করছে। যে হাস্যোজ্জ্বল স্বপ্নিলকে রাহিতা একসময় চিনত, ও যার প্রেমে পড়েছিল, সেই স্বপ্নিল ঠিকই নিজের স্বাভাবিক সত্তায় ফিরে আসছে। আসলে জীবনের দুঃখ নামক মেঘের আড়ালে অনেক সময় মানুষের ফুল সদৃশ আসল রূপ নেতিয়ে পড়ে ঠিকই, কিন্তু সুখ নামক ঝলমলে রোদের সান্নিধ্যে যার পুনরায় নিজের রূপ পেতে সময় লাগে না বইকি। স্বপ্নিলের সাথেও ঠিক একই ঘটনাই ঘটছে। দেখতে দেখতে রাহিতার পরীক্ষার দিন চলে এসেছে। এক সপ্তাহ টানা পরীক্ষা দিয়ে অবশেষে আজকে তার শেষ দিন। নির্ধারিত সময়ে পরীক্ষার শেষে হল থেকে বেরিয়ে ভার্সিটির করিডোরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল রাহিতা। স্বপ্নিল যথারীতি অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে যাবে বাসায়। রাহিতার ক্লাস বিকালে শেষ হওয়ায় এ কদিন স্বপ্নিল প্রতিদিনই এ কাজ করেছে, যার কারণে রাহিতারও এখন অভ্যেস হয়ে গেছে ভার্সিটি শেষে স্বপ্নিলের জন্য অপেক্ষা করার, দুজন একসাথে গল্প করতে করতে বাসায় যাওয়ার। বলা বাহুল্য, প্রতিদিন ফেরার পথে একটা ভালো সময় কাটে ওদের। আজ প্রশ্ন খানিকটা কঠিন হয়েছে। সেকশনের সবাই পরীক্ষা শেষে উত্তর মিলানো ও বাকি প্রশ্ন নিয়ে টুকিটাকি আলোচনা শেষ করে যে যার মতো প্রস্থান করলো বাসার উদ্দেশ্যে।
বাকি রইল রাহিতা, ওর দুই বান্ধবী রিমি ও তামান্নার সাথে। সবাই পরীক্ষা শেষে সপ্তাহখানেকের ছুটি পেয়েছে ভার্সিটি থেকে। এ কয়দিন কে কী করবে তা নিয়ে আলোচনা হচ্ছিল মূলত। বাকিদের ছুটি কাটানোর বিভিন্ন প্ল্যান থাকলেও রাহিতার বন্ধুদের মধ্যে সবচেয়ে খুশি হলো তামান্না। এর কারণ পরশুদিন ওর জন্মদিন, যেটা উপলক্ষে ধানমন্ডির এক রেস্টুরেন্টে ওদের কাছের বন্ধুদের সবাইকে দাওয়াত দিয়েছে। ফলশ্রুতিতে রাহিতাকেও চলে আসার সময় ইনভাইট করতে ভুলল না সে। আমি তো যাবই রে তামু, কিন্তু রাহি যাবে কিনা শোন, ওর থেকে আগে কিছুই বলছে না এখন। মেবি রাহি যাবে না। রাহিতাকে নিশ্চুপ দেখে দ্বিধান্বিত কণ্ঠে বলল রিমি। আরে না, আমিও যেতে চাই দোস্ত, কিন্তু শিওর হয়ে বলতে পারছি না। তোর দাওয়াত তো রাতে, তাই না? ওই সময় বাসায় সবাই থাকে। কিছুটা ইতস্তত মুখে কথাগুলো বলতেই তামান্না আরও খানিকটা জোর দিয়ে রাজি করানোর চেষ্টা করলো রাহিতাকে। একই সাথে রিমিও যোগ দিল ওর সাথে। দুজন মিলে বন্ধুত্বের খাতিরে আরও নানা কিছু বলে ব্ল্যাকমেল করে অবশেষে রাহিতার কোমল মনকে রাজি করাতে সক্ষম হলো। সে জানালো বাসায় শুনে তারপর ওকে জানাবে যাবে কিনা। তামান্না জানে রাহিতা বিবাহিত, তাই নতুন নতুন বিয়ে হওয়ায় আর সেও কিছু বলল না। মেয়েটা যেতে চেয়েছে এটাতেই খুশি সে। ওদের থেকে বিদায় নিয়ে ভার্সিটি থেকে প্রস্থান করলো তামান্না। পিছে রয়ে গেল ওরা দুজন। তামান্না যেতেই ওদের সামনে আচমকা আগমন ঘটে নিবিড়ের। এবার ওকে দেখে আর চমকে যায় না রাহিতা, কেননা এ কদিন পরীক্ষার সুবাদে যখনই সময় পেয়েছে লাইব্রেরিতে বসে একসাথে গ্রুপ স্টাডি করেছে ওরা তিনজনে। টপার হওয়ায় ও ভালো বোঝাতে সক্ষম হওয়ায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ টপিকগুলো নিবিড়ের নোটস থেকে পড়ে ফেলেছে রাহিতা এ কদিনে। যদিও এ ব্যাপারে রিমির আগ্রহ বেশি ছিল, তবুও পরীক্ষায় কাজে লাগছে বলে রাহিতাও আর দ্বিমত করেনি পরে। তাই এখন তাদের বন্ধুত্ব আগের তুলনায় কিছুটা ভালো, আগের মতো জড়তা কাজ করে না অতটা। হ্যাঁ রাহি, দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? শুধু রাহিকে বলছো কেন? ওর সাথে যে আমিও দাঁড়িয়ে আছি তা কি চোখে পড়লো না? নাকি পাওয়ার কমে গেছে চশমার? রাহিতার উত্তর দেওয়ার আগে চোখ উল্টিয়ে নিবিড়ের প্রশ্নের জবাব দেয় রিমি। হুট করে এমন প্রশ্ন করাতে থতমত খেয়ে যায় ছেলেটা। নাকের ডগার উপর চশমা ঠিক করতে করতে বলে, অফকোর্স দেখেছি, দেখবো না কেন? কিন্তু তোমাকে আমি ইচ্ছে করে জিজ্ঞেস করিনি। ইচ্ছে করে? তা কেন? আনমনে বলা নিবিড়ের কথার বিপরীতে অবুঝের ন্যায় প্রশ্ন করে রিমি। সেদিক কিছুক্ষণ তাকিয়ে বিদ্রূপ হেসে সে উত্তর দেয়, কারণ রাহিতা তো ক্লাস শেষে ভালো মেয়ের মতো বাসায় চলে যায়, কিন্তু তোমাকে আমি প্রায় দেখি সন্ধ্যা পর্যন্ত ভার্সিটি থাকতে। আমি তো অল্পের জন্য ভেবেছিলাম তুমি এখানেই পড়ে থাকো। এতক্ষণে নিবিড়ের সূক্ষ্ম অপমান উপলব্ধি করে রাগে লাল হয়ে যায় রিমি। নাক ফুলিয়ে বলে, কি বললে তুমি? আমি সারাদিন ভার্সিটিতে পড়ে থাকি? ইউ স্টুপিড! আমি আগে বাসায় যেয়ে কি করব? আমার তো আর রাহির মতো। উফ, থাম তো রিমি। আর নিবিড়, তুমিও থামো। তোরা দুজন কি বাচ্চা? এরকম ঝগড়া করিস কেন ভার্সিটিতে? যখনই কথা হয় দুজন শুধু ঝগড়াই করে। রিমিটা না হয় বুঝলাম, কিন্তু নিবিড় তুমিও আশ্চর্য। বিরক্তির সাথে বলে রাহিতা। ওকে বলতে দেখে হঠাৎ চুপ হয়ে যায় দুজনে। রিমি স্বাভাবিক থাকলেও নিবিড় খানিকটা বিব্রত বোধ করে। দাঁতে দাঁত চেপে রিমির দিক চেয়ে বলে, আমি তো ঠিকই বলেছিলাম, শুরুটা তো ও করেছে। এই, আমি শুরু করছি মানে? তুমিই তো। ফুঁসে ওঠে আবারও নিবিড়ের দিকে তেড়ে আসতে লাগে রিমি। ওকে সঠিক সময়ে থামিয়ে দেয় রাহিতা। সরিয়ে এনে বলে, এবার থাম রিমি। কি শুরু করেছিস? কোথায় কাল থেকে ছুটি, তার জন্য খুশি হবি তা না, আর তুই সাথে ঝগড়া করছিস। এবার রিমি কিছু বলার আগেই নিবিড় কথা বলে, ওহ, ভালো কথা। যেটা বলতে এসেছিলাম তা তো ভুলে গিয়েছিলাম। তামান্নার বার্থডেতে ইনভাইট করেছে না তোমাদের? যাচ্ছ নাকি? আমি তো যাচ্ছি। রাহি এখনো শিওর না। আগ বাড়িয়ে কথা বলে রিমি। ওর কথায় বিরক্ত হয় নিবিড়। সে কি ওকে জিজ্ঞেস করেছে? করেনি তো। তবুও এই মেয়েটার স্বভাব আগ বাড়িয়ে কথা বলা। হ্যাঁ, বাসায় জানাতে হবে আগে। ওই দিন কোনো প্রোগ্রাম আছে কিনা বলা তো যায় না, কখন কি থাকে।
তাই আগেই সিওরিটি দিতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, দেখো কি করো। তবে তুমি আসলে ভালোই হতো। আমরা সবাই যাচ্ছি, বেশ মজাই হবে কিন্তু। হ্যাঁ, আমি ট্রাই করব যাওয়ার। মৃদু হেসে উত্তর দিল রাহিতা। আরও টুকিটাকি কথা বলার মাঝেই ফোন এলো নিবিড়ের। ফোন রিসিভ করে চলে গেল সে। এবার হাত ঘড়িতে তাকিয়ে রাহিতা লক্ষ্য করে স্বপ্নিলের চলে আসার সময় হয়ে গেছে। তাই রিমিকে সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে নিজে।